আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরুতেই আজকের বাজার নিয়ে একটু পর্যালোচনা করি এবং আজকের বাজারটা কিন্তু আজকে হলো পজিটিভ গেছে এবং পজিটিভ বাজার দেখলে সবারই ভালো লাগে। বেসিক্যালি এই পজিটিভনেস আসার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে এবং লাস্ট 1 উইক যদি আমরা একটু দেখি যে অনেকগুলো পজিটিভ নিউজ বাজারের জন্য এসেছে, যার কারণে বাজার কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দিয়েছে এবং আশা করা যাচ্ছে যে শেয়ার মার্কেটের কিছুটা সুদিন হলেও আমরা সামনে দেখতে পারবো। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বিষয়গুলো জানার জন্য এবং নিউজগুলো দেখার জন্য। আমি একটু কম্বাইন করে নিউজগুলো বোঝানোর চেষ্টা করব। সো ভিডিওটার লাস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটা থাকবে, আপনার ভিডিওটা পুরোপুরি দেখবেন। আজকের মার্কেটটা যদি আমরা একটু দেখি তাহলে ডিএসইএক্স যে ইন্ডেক্সটা সেটা আজকে ক্লোজ হয়েছে হলো 5696.72 পয়েন্টে, যেটা আগের তুলনায় 35.68 পয়েন্ট বেশি এবং 0.63%। সুতরাং একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারতেছি এখানে, যেটা আসলে কিন্তু একটু ভালো দিক। এবং যদি আমরা মার্কেট পুলারে দেখি তাহলে কিন্তু একটু মিশ্র প্রক্রিয়া দেখা যাবে, বাট বড় বড় কোম্পানি যেমন বেস্ট হোল্ডিং, এশিয়া টেক লিমিটেড, জিপিএইচ ইস্পাতের মতো কোম্পানিগুলো কিন্তু পজিটিভ মার্কেটকে ডেল্টা লাইফ পজিটিভ দিকে টান দিয়েছে, যার কারণে কিন্তু মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট দেখা গেছে। এবং ব্র্যাক ব্যাংকও যদি বলা যায়, পাওয়ার গ্রিড, ব্র্যাক ব্যাংক, এগুলোর কিন্তু একটা পজিটিভ টান দিয়েছে, যেটা মার্কেটের জন্য অবশ্যই ভালো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, মোটামুটি সবগুলো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু পজিটিভ দিকে গিয়েছে। এটাও একটু পর্যবেক্ষণের দিক। এবং আপনারা দেখতে পারবেন যে কিছু ব্যাংক এবং কিছু মিসেলিনিয়াস জিকিউ, বলবিন, অ্যারামিড, রহিম ফুড, এগুলো শেয়ার নেগেটিভ দিকে গেছে। কিছু ড্রাগার যারা মার্কেটকে নামানোর চেষ্টা করতেছিল তাদের মধ্যে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রি, ইজ প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইবিএল, ট্রাস্ট ব্যাংক, বিএসসি এবং লাফার্জ হোলসিম। যদি আমরা একটু ভলিউমের দিকে দেখি তাহলে, যদি ভ্যালুর দিক দিয়ে দেখি তাহলে কিন্তু এশিয়া টেক ল্যাব সবচেয়ে বেশি ভ্যালু নিয়ে আগে আছে এবং তারপরে আছে বেস্ট হোল্ডিং, তারপরে নাভানা ফার্মা, গোল্ডেন সান, ফেক ডিল এবং ই জেনারেশন, মালেক স্পিনিং, ওয়াইম্যাক্স, লাভেলো, কোহিনুর। তো বেসিক্যালি ট্রেডিং এর জন্য যদি কেউ সিলেক্ট করছে আগে শেয়ারগুলো, তার মধ্যে এশিয়া টেক এবং লাভেলো কিন্তু এখনো স্টিল পজিটিভ আছে, কেউ রিসেন্টলি বিক্রি করেন না। যখনই শেয়ারটা সুইং করবে এবং ডাউনওয়ার্ডের দিকে যাবে তখন স্টপ লস নিয়ে বিক্রি করেন, এটাই ট্রেডিং এর কিন্তু মূল মন্ত্র। ও বেসিক্যালি আমার ভিডিওটা দেখলে দেখবেন যে বাড়ার সময় বিক্রি করার সময় না, বাড়ার সময় অবশ্যই একটু ধৈর্য ধরে ম্যাক্সিমাম প্রফিটটা টেক করার সুযোগ নিতে হবে। একটু বলতেই হয় যে আমরা কিন্তু গত কয়েকদিনের ট্রেন্ড অফ স্টক এক্সচেঞ্জের শেয়ারের লেনদেন ভলিউমটা দেখতেছি, যেটা অবশ্যই ভালো। ডিএসসিতে 958 কোটি ছিল হলো লেনদেন হয়েছে আজকে 958 কোটি, যেটা কিনা আগের কর্মদিবসে ছিল হলো 911 কোটি টাকার মতো। সো আগের দিনের থেকে প্রায় 47 কোটি টাকার মতো ইনক্রিজ হয়েছে লেনদেনে, যেটা কিন্তু একটু ভালো দিক। সো যাই হোক, কেউ যদি জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক করবেন, এইগুলো নিয়ে ডিসকাশন করা যাবে। সো নিউজগুলোতে যাওয়া যাক। এখন নিউজগুলোর মধ্যে যদি আমরা একটু দেখি, শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, অবশ্যই নিজস্ব বুদ্ধি বিবেচনায় ইনভেস্টমেন্ট করবেন এবং ঝুঁকি নিতে পারলেই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা উচিত। যে ফার্স্ট টাইম মার্কেট মেকারদের বাজারমুখী করার পদক্ষেপ, বিএসসি টানা 3 কর্মদিবস নেতিবাচক যাওয়ার পরে কিন্তু আজকে পজিটিভ দিকে এসেছে এবং প্রধানমন্ত্রীর এর কিছু ডিক্লারেশন যে সরকারি প্রতিষ্ঠানকে শেয়ার মার্কেটে আনতে হবে এবং আইসিবির একটা ম্যাক্সিমাম ফান্ড 3000 কোটি টাকার মতো নতুন ফান্ড দেওয়ার একটা পরিকল্পনা, সব মিলায় বাজারকে এবং বিএসসিও মার্চেন্ট ব্যাংক যারা আছে, মার্কেট মেকারদের মার্চেন্ট ব্যাংক যারা আছে, বড় বড় শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে বাজারমুখী করতে তারাও চেষ্টা করতেছে। অ্যাকচুয়ালি সবকিছুই একটা সাথে আরেকটা জড়িত এবং যদি সরকারের উদ্যোগ থাকে মার্কেট ভালো করার জন্য তাহলে কিন্তু অবশ্যই এই মার্কেট ভালো হবে। বেসিক্যালি
আমরা সবাই জানি যে আওয়ামী লীগের ওপরে কিন্তু মানুষের একটু আস্থা কম পুঁজিবাজারকে নিয়ে। অন্যান্য ব্যাপারে তারা অনেক ভালো কাজ করেছে। দুই দলই হয়তো অন্য দল থাকলে এর থেকে করতে পারতো কিনা আমরা জানি না, বাট তারা চেষ্টা করেছে। এবং কিছুটা করাপশন বাংলাদেশে সবসময় আছে, হাইয়েস্ট করাপশন, বাট এই জায়গাগুলোতে যাতে সাধারণ জনগণ যাদের আছে তাদের জন্য অবশ্যই নীতি নির্ধারক যারা আছে তাদেরকে কাজ করতে হবে, তাহলে কিন্তু একটা দেশের উন্নয়ন হবে। এবং এখানে আমরা দেখতে পারতেছি যে যদি গভর্নমেন্ট যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো বাস্তবায়িত হয় তাহলে কিন্তু অবশ্যই শেয়ার মার্কেটের জন্য ভালো। আমি এতক্ষণ যে আলোচনা করেছি সেই পয়েন্টের ইনক্রিজমেন্টটা এখানে দেখাচ্ছে। তো নেক্সট নিউজে যেটা আমাদের সংরক্ষণে ছিল যে শেয়ার বাজারের সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির নির্দেশ প্রধানমন্ত্রী, এই নির্দেশনাটা আসলে অবশ্যই কার্যকারী হবে যদি প্রধানমন্ত্রী যেহেতু দিয়েছে, এটা আমরা আশা করতে পারি। এর আগেরবার অর্থমন্ত্রীর একটা নির্দেশনা ছিল যে সরকারি প্রতিষ্ঠানগুলো আনার ক্ষেত্রে, তারপর অল্প কিছু সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টেড হয়েছে যদিও, কিন্তু আমরা বড় বড় প্রতিষ্ঠানকে কিন্তু আসতে দেখতে পারিনি। এবং এখানে আসলে কিছু জটিলতা থাকে, এই জটিলতাগুলো যদি ওভারকাম করে এবার আসতে পারে, অ্যাটলিস্ট ভালো কিছু কোম্পানি আমরা আশা করব পুঁজিবাজারে যাতে আসতে পারে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো আসলেই হবে না, সেই কোম্পানিগুলোকে ভালোভাবে পারফর্ম করতে হবে। যেমন যদি আমরা দেখি যে তিতাস গ্যাস এখন তাদের লস দেখাচ্ছে, যদি দেখি ডেস্কো তাদের লস দেখাচ্ছে, তো এগুলো কোম্পানিকে আসলে ভর্তুকি দেওয়ার কারণেই লসে আসে জনগণের সুবিধার্থে। বাট কিছু কিছু জায়গায় তাদের কিছুটা প্রফিটেবলের মধ্যে আনার জন্য যা করার দরকার সেই উদ্যোগটা নিতে হবে। যদি ভর্তুকি কমানো লাগে তাহলে সে কমাতে হবে, কারণ যদি কোম্পানিগুলো প্রফিটেবল না হয় তাহলে কিন্তু আসলে এই শেয়ার মার্কেটে আসলেও খুব বেশি জাস্ট আইপিওর মধ্যে চার্মিংটা থাকবে, পরবর্তীতে কিন্তু ভালো ব্যবসা কন্টিনিউ করতে পারবে না বা বাজারের জন্য সেই জিনিসটা খুব ভালো হবে তাও না। দেন যদি আমরা দেখি যে নিউজটা 11 মেতে ডিক্লারেশন আসছিল যে শেয়ার বাজার স্থিতিশীল করতে আইসিবি কমপক্ষে 3,000 কোটি টাকার পাচ্ছে। তো আইসিবিকে সরকার থেকে 3,000 কোটি টাকা দেওয়া হবে শেয়ার মার্কেট স্টেবল করার জন্য। কিন্তু আইসিবি আসলে সবসময় চেষ্টা করে আসছে যে মার্কেটের ভালোটা করার, বাট লাস্টলি মার্কেটের কন্টিনিউয়াস পতনের কারণে তাদেরও কিছু ফান্ড স্টাক হয়ে যায় এবং এই ফান্ডটা লক হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু আসলে নতুন করে উদ্যোগ নিতে পারছিল না। তো এই নতুন যদি 3,000 কোটি টাকা আরো দেওয়া হয় তাহলে তারা ওই লক ফান্ডটা থেকেও বার হয়ে আসতে পারবে এবং শেয়ার মার্কেটের ভালোর জন্য তারা মার্কেটে কিন্তু আবার রিইনভেস্টমেন্ট করতে পারবে আশা করা যাচ্ছে, যেটা সকলেই ধারণা করতেছে। এবং যদি ফান্ডটা ঠিকঠাক মতো তারা পেয়ে যায় তাহলে কিন্তু মার্কেটের জন্য উন্নয়ন হবে। এর আগেরবার বাংলাদেশ ফান্ড একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছিল, সেটা অত বেশি সারা জাগাতে পারেনি, কিন্তু এখন এই ফান্ডটা যদি ইমপ্লিমেন্টেড হয় তো আমরা আশা করি যে একটু ভালো হবে। এবং এখন আসলে খুব চ্যালেঞ্জিং বিজনেস কন্ডিশন কিছুটা মানি মার্কেটের জন্য ফেলে দেওয়া হয়েছে এবং যেখানে আমরা জানি যে মার্কেট কারেন্টলি এই ব্যাংকের সুদ হারের কোনো ফিক্সড কোনো নির্দেশনা থাকবে না বাংলাদেশ ব্যাংক থেকে, তারা তাদের মতো করে কম্পিটিটিভলি তাদের ইন্টারেস্ট রেট ফিক্স করতে পারবে। তো এই জিনিসগুলোর কারণে অটোমেটিকলি একটা কম্পিটিশন মার্কেটে চলে আসবে এবং আমরা দেখতে পারবো যে অনেক তারতম্য আসবে ইন্টারেস্ট রেটের, যে কারণে কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো চাবে যে শেয়ার মার্কেট থেকে ফান্ড ক্যারি করে আইপিওর মাধ্যমে এসে ফান্ড ক্যারি করতে, রেদার দেন একটা লোন নিয়ে ব্যবসা করতে। বা যাদের বড় বড় লোন আছে তারাও অন্যভাবে চিন্তা করবে যে কীভাবে মার্কেটের সাথে ইনভলভ হওয়া যায় রেদার দেন ব্যাংকিং হাই রেট অফ লোন থেকে বাঁচার জন্য। তো দেখা যাক কি হয়। এবং ডলার রেটেরও একটা তারতম্য আনার জন্য এই ডলার রেটটাও বাড়ানো হয়েছে। তো সব মিলায় একটু চ্যালেঞ্জের মুখে আছে, বাট হোপ এটা ভালো দিকেই যাবে। বিএসসিতে নতুন 3 কমিশনার নিয়োগ। বিএসসিতে নতুন আরও 3জন কমিশনার নিয়োগ হয়েছে, তার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন এমডি ছিলেন আগে এবং বাকি 2জনের মধ্যে একজন কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক ছিলেন, আরেকজন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপক পরিচালক ছিলেন এবং আরেকজন অধ্যাপক।
সো তারাও যদি ভালোভাবে কাজ করে হোপ মার্কেটের জন্য ভালো হবে। 10 মে 2023-এ আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ পাবলিশ হয় যে শেয়ার বাজারে আসছে 3,600 কোটি টাকার বোনাস। বেসিক্যালি ব্যাংকিং ইন্ডাস্ট্রিগুলো, ব্যাংকিং কোম্পানিগুলো যে স্টক ডিভিডেন্ড এবং বোনাস শেয়ার দিয়েছে, এই টাকাটাই আশা করা হচ্ছে যে শেয়ার মার্কেটে রিইনভেস্টমেন্ট হিসেবে আসবে। কারণ যারা বিনিয়োগকারী আছে যতটুকু করে নর্মালি পায় ডিভিডেন্ডটা, তারা কিন্তু তুলে নেয় এবং এখন তো বিও অ্যাকাউন্টেই জমা হয়। তো বেসিক্যালি এই টাকাটা কিন্তু শেয়ার মার্কেটের জন্য একটা ভালো দিক বয়ে আনতে পারে। সো এইটাও মার্কেটের জন্য একটা গুড নিউজ আমরা ধারণা করতেছি। এই নিউজটা আসছিল 9 মের দিকে। শেয়ার বাজারের কোম্পানিতে সেক্রেটারিয়াল অডিট চায় আইসিএবি। শেয়ার বাজারে যে কোম্পানিগুলো লিস্টেড তাদের জন্য সেক্রেটারিয়াল অডিটর রাখতে বলতেছে হলো আইসিএবি, এবং তাদের যারা গ্র্যাজুয়েট হয় তাদেরকে নিতেই এই জন্যই কমিশনের কাছে আবেদন করা হয়েছে, এবং হয়তো তারা হবে। এবং এইটা যদি করতে পারে তাহলে কর্পোরেট গভর্নেন্স অফ দ্য কোম্পানি এটা ইনক্রিজ হবে, এবং একটা সেকশনে দেখা গেল যে শেয়ারে যে ডিসক্লোজারগুলো হচ্ছে ওগুলো ভেরিফিকেশনটা একটু বেশি থাকবে আশা করা যায়। তো এটা একটা ভালো দিক হবে মার্কেটের জন্য। মার্কেটে যে কোম্পানিগুলো আছে সেই লিস্টেড হলো, এবং যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তারাও কিছুটা উপকারিত হবে। IMCL এর 60% অন্তর্বর্তী ডিভিডেন্ড পেল আইসিবি। আমরা জানি যে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, IMCL একটা অঙ্গ প্রতিষ্ঠান আইসিবির, এবং তারা 60% অন্তর্বর্তী ডিভিডেন্ড দিয়েছে হলো আইসিবিকে। এই ফান্ডটাও আইসিবি হয়তো ইউটিলাইজ করতে পারবে রিইনভেস্টমেন্টের জন্য। ইউরোপীয় স্টক এক্সচেঞ্জের সঙ্গে লাস্ট নিউজ যেটা, এটাই সেই লাস্ট নিউজ, এবং এই নিউজটা আসছে 7 মেতে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইউরোপীয় স্টক এক্সচেঞ্জের সঙ্গে ডিএসসি সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা, এবং ইউরোপীয় স্টক এক্সচেঞ্জের মধ্যে যারা সদস্য ছিল তারা হচ্ছে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাফিজ মাহমুদ আহসান, উনি গিয়েছিল ইউএ প্রেসিডেন্ট ফর ইউরোপের মার্কেটস রোল্যান্ড চাই, এবং উত্তর ইউরোপের নর্ডিক কান্ট্রিভুক্ত সুইডেনের খ্যাতনামা স্টক এক্সচেঞ্জের নাসদাক স্টকহোম এবি প্রেসিডেন্ট অ্যাডাম পোস্টিয়ালের সাথে বৈঠক করেছেন, এবং এই বৈঠকের যে ডিসকাশনগুলো হয়েছে এগুলো পজিটিভ হয়েছে। মার্কেটকে যাতে সফটওয়্যারের মাধ্যমে এবং আলাদা আলাদা যে ডিভাইসগুলো আছে এগুলোতে সাপোর্ট আসবে, এবং বিভিন্ন ইমপ্লিমেন্টেশন নিয়েও তারা কথা বলেছে। তো আমাদের বেসিক্যালি আমরা সবাই জানি যে শেয়ার মার্কেট অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মানুষের সেন্টিমেন্টটা অনেক বড় একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে শেয়ার মার্কেটের ইমপ্রুভমেন্টের জন্য। এবং কারেন্টলি আসলে বাংলাদেশের ইকোনমিক অবস্থা খুবই সকলেই চেষ্টা করতেছে ভালো করানোর জন্য, কিন্তু রেদার দেন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আসলে মানি ফ্লোটা যতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট পরিসীমায় না যাবে, এবং যদি আমরা একটু দেখি যে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি যেভাবে আসলে কোলাপস করছে, বলতে গেলে কিছুটা ভালো ব্যাংকগুলো অবশ্যই ভালো করতেছে, কিন্তু ওভারঅল কিছু কিছু প্রবলেমের কারণে বড় ভালো ব্যাংকগুলোও কিন্তু আসলে ভালো করতে পারতেছে না। বাট অন্যান্য কান্ট্রির ব্যাংকগুলো কিন্তু খুব স্ট্রং পজিশন হোল্ড করে শেয়ার মার্কেটে। আমাদের দেশের ব্যাংকগুলো এখনো পর্যন্ত ওই স্ট্রং পজিশনটা আনতে পারতেছে না। তবে পারতেছে না, পারবে না এরকম না, আমরা চেষ্টা করতেছি সকলেই যে এগুলো জিনিস কিভাবে রিকভার করা যায়, রেকটিফাই করা যায়, এবং আমাদেরও আশা থাকবে যে খুব দ্রুত মার্কেটকে যাতে একটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায়, সবাই মিলে ওইভাবে কাজ করে। এবং আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরাও চেষ্টা করবো যে ধৈর্য সহকারে থাকা মার্কেটে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে মার্কেট পড়লেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক আতঙ্কিত হয়, এবং 3 দিন পরই দেখা যায় যে নিউজ চ্যানেলগুলো খুব নেগেটিভ নিউজ দিতে থাকে। মার্কেটে তো আসলে বাড়া কমা থাকবেই, বাড়বে কমবে এভাবেই তো মার্কেট যাবে, কিন্তু দেখার বিষয় হচ্ছে যে মার্কেটের আসলে গ্রোথ হচ্ছে কিনা, গ্রোথ হওয়ার মতো মেকানিজমগুলো আছে কিনা, এটাই দেখার বিষয়। কিন্তু 3 দিন পরেই দেখা গেল মার্কেট আবার যখন পড়া শুরু করবে, 3 দিনের জন্য করবে, তখন দেখা যাবে যে সব নিউজ চ্যানেলে আতঙ্কিত সৃষ্টি হবে। এটা আসলে মানুষের সাইকোলজিক্যাল একটা ব্যাপার, কিন্তু এই
এটার উপরে ডিপেন্ড করে যারা ইনভেস্টর আছে তারা কিন্তু ভয় পেয়ে গেলে হবে না। ওটাই আমি বলতে চাচ্ছি, ক্ষুদ্র ইনভেস্টরদের কিন্তু কলিজা অনেক বড় হতে হবে। সো আশা করি আপনাদের বিনিয়োগ সবসময় ভালো হোক, এই কামনাই রইল। থ্যাংক ইউ অল।